বাংলা সাহিত্যের জগতে বিশেষভাবে পরিচিত এক নাম হল হেমেন্দ্র কুমার রায়। গোয়েন্দা গল্প লেখার পাশাপাশি লেখক বেশ কিছু ভৌতিক গল্পও লিখেছিলেন, আর এই গল্পগুলিতে তিনি সাধারণত রহস্য, অলৌকিকতা এবং সাসপেন্সের মিশেলে এক রোমাঞ্চকর ভয়ের অনুভূতি তৈরি করতেন, যা কিশোরদের পাশাপাশি সকল বয়সী পাঠকদেরই ভীষণভাবে আকর্ষণ করত। আজ আমরা শুনব তেমনই একটি রোমহর্ষক ভৌতিক গল্প, মিসেস কুমুদিনী চৌধুরী। আমি ঔপন্যাসিক। কেবল এইটুকু বললেই সব বলা হয় না। আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি, অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না। অর্থাৎ উপন্যাস লেখা হচ্ছে আমার পেশা। কিন্তু এ পেশায় বুঝি আর চলে না। বাড়িতে রোজ এত লোকের ভিড়, মাসিক পত্রের সম্পাদকের তাগাদা, চেনা অচেনা লোকের আনাগোনা, বন্ধু বান্ধবদের তাস দাবার আড্ডা, এইসব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায়। যখন একলা হবার সময় পাই তখন আসে ঘুমের সময়। কাজেই কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো। স্থির করলুম অন্তত একখানা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরব না। বিদেশে নিশ্চয়ই বাসায় এত চেনা অচেনা লোকের ভিড় হবে না। সিধে চলে গেলুম ঝাঁঝা জাংশনে। একখানি ছোটখাটো বাংলো ভাড়া নিলুম। সকালে ও বিকেলে বেরিয়ে বেড়াই। দুপুর ও সন্ধ্যাবেলাটা কেটে যায় উপন্যাস লেখায়। ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না। ঝাঁঝায় এসেও ৩-৪ জন লোকের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা হলো। একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী। তিনি বিধবা। তার স্বামী পেশোয়ারে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঁঝায় এসে বাস করছেন। তার সন্তানাদি কেউ নেই। ধর্মে তিনি খ্রিশ্চান। আমার আর একজন নতুন বন্ধুর নাম অমূল্যবাবু। এ ভদ্রলোকের বয়স হবে বছর 50। কলকাতায় কোনো কলেজে প্রফেসরি করতেন। এখন অবকাশ নিয়ে এইখানে বসেই লেখাপড়া নিয়ে দিন কাটিয়ে দেন। অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে সারা জীবনে যথেষ্ট আলোচনা করেছেন। মৃত্যুর পরে জীবের কি অবস্থা হয় তার মুখে সর্বদাই সে কথা শুনতে পাওয়া যায়। এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গে আলাপ হল। তিনি খুব সাধাসিধে ভালো মানুষ লোক এবং সন্ধ্যা হলেই ভূতের ভয়ে কাতর হয়ে পড়েন। সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও অমূল্যবাবুর বাড়ির চৌকাঠ মারাতে রাজি হন না, কারণ পাছে তাকে পেয়ে অমূল্যবাবু 2-4টে পরলোকের কাহিনী শুনিয়ে দেন। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে গল্প করছিলুম। কথা হচ্ছিল পৃথিবীতে সত্য সত্যই পিশাচের অস্তিত্ব আছে কি। অমূল্যবাবুর বিশ্বাস পৃথিবীতে সেকালেও পিশাচ ছিল, একালেও আছে। আমি জিজ্ঞাসা করলুম, আচ্ছা পিশাচ কাকে বলে? অমূল্যবাবু বললেন, প্রেতাত্মাদের আমাদের মতো দেহ নেই, একথা তুমি জানো। দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রায় প্রবল হয়ে থাকে, কিন্তু দেহের অভাবে তারা সে আকাঙ্ক্ষা মেটাতে পারে না। তাই অনেক সময় দুষ্ট প্রেতাত্মারা মানুষের অরক্ষিত মৃতদেহের ভিতরে গিয়ে আশ্রয় নেয়, আর তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে জীবিত মানুষদের রক্ত শোষণ করে। এই জীবন্ত মৃতদেহগুলোই পিশাচ নামে খ্যাত। অমূল্যবাবু এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথাগুলি বললেন যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বললুম, প্রায় শুনতে পাই অমুক লোক রক্তাল্পতা রোগে মারা গিয়েছে। আপনি কি বলতে চান যে পিশাচরাই তাদের মৃত্যুর কারণ? অমূল্যবাবু বললেন, অনেক সময় হতেও পারে, আবার অনেক সময় নাও হতে পারে। ঠিক এই সময় মিসেস কুমুদিনী অমূল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন। ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন, কিসের গল্প হচ্ছে?
কুমুদিনী একখানা চেয়ারের উপর বসে পড়ে বললেন, ও, ভূতের গল্প বুঝি? বেশ বেশ, ভূতের গল্প শুনে ভয় পেতে আমি ভালোই বাসি। অমূল্যবাবু, আমাকে একটা ভয়ানক ভূতের গল্প বলুন না। দেখো, ভয়ানক ভূত ঠিক কাকে বলে আমি তো জানি না, তবে আজ আমি পিশাচের গল্প করছিলাম বটে। কুমুদিনী খানিকক্ষণ নীরবে অমূল্যবাবুর মুখের পানে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা অমূল্যবাবু, পিশাচের কথা সত্যি আপনি বিশ্বাস করেন কি? অমূল্যবাবু গম্ভীর স্বরে বললেন, সত্যি বিশ্বাস করি বলি শুধু তাই নয়, আমার ধারণা সম্প্রতি ঝাঁঝাতেই বোধহয় পিশাচের উপদ্রব শুরু হয়েছে। আমি চমকে অমূল্যবাবুর মুখের দিকে মুখ তুলে তাকালুম। কুমুদিনীর মুখও ভয়ে ম্লান হয়ে গেল, কিন্তু সে ভাবটা তিনি সামনে নিয়ে বললেন, আপনার এমন গাঁজাখড়ি ধারণার কারণ কি শুনি? সম্প্রতি এখানে রক্ত অল্পতা রোগে মৃত্যুর হার বড় বেড়ে উঠেছে। এর কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। বেশ তো অমূল্যবাবু, আপনি একটা পিশাচকে বন্দি করবার চেষ্টা করুন না। সেই চেষ্টাই করব। ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না, অমূল্যবাবুর ওখান থেকে সেদিন আস্তে আস্তে সে প্রমাণ ভালো করেই পেলুম। সন্ধ্যার অন্ধকারের ভেতরের দিকে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে থাকলো যেন সত্য সত্যই কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে নীরবে দাঁড়িয়ে আছে। অমূল্যবাবু প্রতিদিন সকালে আমার বাসায় এসে চা পান করতেন। সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে আমরা দুজনে চা পান করছি। এমন সময় দেখলুম সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথায় যাচ্ছেন। আমি চেঁচিয়ে তাকে এক পেয়ালা চা পান করবার জন্য আহ্বান করলুম। গোবিন্দবাবু কাছে এসে বললেন, চা পান করতে আমি রাজি আছি, কিন্তু ভাইয়া শিগগির, আমার একটুও দেরি করবার সময় নেই। কেন আপনার এত তাড়াতাড়ি কিসের? বিশেষ কুমুদিনী চৌধুরীর মালির ছেলের ভারী অসুখ, বোধহয় বাঁচবে না। কি অসুখ? অ্যানিমিয়া, অর্থাৎ রক্ত অল্পতা। অমূল্যবাবু চা পান করতে করতে হঠাৎ পেয়ালাটা টেবিলের উপর নামিয়ে রেখে বললেন, ডাক্তার, ঝাঁঝায় এত অ্যানিমিয়ার বাড়াবাড়ির কারণ কি বলতে পারো? না, এই রোগের এতটা বাড়াবাড়ি থেকে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি। মিসেস কুমুদিনী চৌধুরীর মালিক ছেলে, মানে গদাধর, তাকে তো আমি চিনি। সে রোজ আমার ফুল দিয়ে যায়। 3 দিন আগে আমি তাকে দেখেছি, জোয়ান ছেলে। আর ডাক্তার, তুমি বলছো এরই মধ্যে তার অবস্থা খারাপ হয়ে পড়েছে? অ্যানিমিয়া রোগে এত তাড়াতাড়ি কারো অবস্থা খারাপ হয় না। চলো ডাক্তার, তোমার সাথে আমরাও গিয়ে গদাধরকে একবার দেখে আসি। আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলোয় যেতে 4-5 মিনিটের বেশি সময় লাগে না। মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর। আমরা সকলে গিয়ে সেখানে উপস্থিত হলুম। ঘরের ভেতরে এক পাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে। গদাধর শুয়ে আছে একখানা চৌকির উপরে। তার মুখ এমন বিবর্ণ রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই। ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন, আজকে রাত বোধ হয় আর কাটবে না। অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন। তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কি দেখতে লাগলেন। খানিকক্ষণ পরে গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গার দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, ডাক্তার, এটা কিসের দাগ? আগে ওটা ক্ষতচিহ্ন বলেই মনে হচ্ছে। জানোমরা ঘর, ইঁদুর টিদুর কামড়েছে বোধহয়। অমূল্যবাবু গদাধরের বাপকে ডেকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোমার ছেলেকে সেবা করে কে?
আগে বাবু গিন্নিমা গদাধরকে বড় ভালোবাসেন, ঠিক নিজের ছেলের মতন। ওকে দেখাশুনো করেন তিনি। ওর জন্য দিনে তার বিশ্রাম নেই, রাতে ঘুম নেই। অমূল্যবাবু উঠে দাঁড়িয়ে দৃঢ় স্বরে বললেন, রোগীর ভালো রকম যত্ন সেবা হচ্ছে না। গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। ডাক্তার, তোমার রেলের 2-4 কুলিকে ডাকো তো। গদাধরকে তারা এখন আমারই বাড়িতে নিয়ে চলুক। আমার দৃঢ় বিশ্বাস একে আমি নিশ্চয় বাঁচাতে পারবো। অমূল্যবাবুর এই অদ্ভুত বিশ্বাসের কারণ কি আমরা বুঝতে পারলাম না। রোগ হয়েছে রোগীর দেহে, এই বাড়ি থেকে ও বাড়ি নিয়ে গেলে তার কি উপকার হতে পারে? যাক, কথা মতোই কাজ করা হলো। গদাধরকে যখন বাগানের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে নেমে এসে তিনি বিস্মিত স্বরে বললেন, এ কি ব্যাপার? গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমার বাড়িতে। এখানেও ঠিক মতো সেবা আর চিকিৎসা হচ্ছে না। কুমুদিনীর 2 চোখে একটা ক্রোধের ভাব ফুটে উঠেই আবার মিলিয়ে গেল। ধীরে ধীরে তিনি বললেন, বেশ, আপনারা যা ভালো বোঝেন করুন। গদাধরের আরাম হলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। সেদিন সন্ধ্যের পর থেকে মুষলধারে বৃষ্টি নামল। গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে হুড় হুড় করে বৃষ্টির ধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লুম। অনেক রাতে আচমবিতে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে ধর্মড়িয়ে বিছানার উপর উঠে বসে মনে হলো জানলার শাঁসের উপরে বাইরে থেকে কে যেন ঠক ঠক করে আওয়াজ করছে। প্রথমটা ভাবলাম আমারই মনের ভুল হয়তো। বাইরে তখনও সমানে তোড়ে বৃষ্টি ঝরছে, বাজ পড়ছে ও ঝড় হৈ হৈ করছে। এমন দুর্যোগে শাঁসের উপরে করাঘাত করতে আসবে কে? হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভিতরে ঢুকতে চায়। আবার বিছানার উপরে শুয়ে পড়লাম, কিন্তু সঙ্গে সঙ্গে তখনও শ্বাসের উপরে আবার শব্দ হলো। সবিস্ময়ে বিছানার উপর থেকে লাফিয়ে পড়লাম। আর তো কোনো সন্দেহই নেই, কে এলো? এই বন জঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টির অন্ধকারে কি আমার ঘরের ভিতরে ঢুকতে চায়? অজানা বিদেশ বলে শোবার বালিশের তলায় রোজই একটা টর্চ রেখে দিতাম। টপ করে টর্চটা তুলে নিয়ে আলো জেলে জানলার উপরে ফেললুম। সেই তীব্র আলোতে দেখলুম বদ্ধ শ্বাসের উপরে 2 হাত মুখের উপরে রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি। ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার সারা মুখকে আচ্ছন্ন করে ফেলেছে, এবং সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতো দপদপ করছে তার 2 বিস্ফারিত চক্ষু। পর মুহূর্তে মুখখানা আলোক রেখার ভিতর থেকে সাত করে সরে গেল। দুঃস্বপ্ন! ভয়ে মুশড়ে আলো নিভিয়ে বিছানার উপরে কাঁপতে কাঁপতে এসে বসে পড়লুম। আতঙ্কে সারা রাত আর ঘুম হলো না। কেবলই মনে হতে লাগলো শার্সির কাজ ভেঙে ওই বুঝি এক অমানসিক মূর্তি ঘরের ভিতরে হুড়মুড় করে ঢুকে পড়ে। জানলা দিয়ে সকালের আলো ঘরের ভেতরে এসে পড়েছে, কিন্তু তখনও আমি জড়ভরতের মতো বিছানার উপরে আড়ষ্ট হয়ে বসে আছি। এমন সময় বাইরে থেকে শুনলাম আমার নাম ধরে ডাকছেন অমূল্যবাবু। স্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম। অমূল্যবাবু ঘরের ভিতরে এলেন। এত ভোরে আপনি যে? গদাধরের অসুখ বেড়েছে নাকি? অমূল্যবাবু বিছানার উপর উঠে বসে হাসি মুখে বললেন, অসুখ বেড়েছে কি? এই অল্প সময়ই গদাধর প্রায় সেরে উঠেছে। বলুন কি? কি করে সম্ভব? গদাধরের তো কোনো অসুখ হয়নি, সে পড়েছিল পিশাচের পাল্লায়। আপনি কি চারদিকে এখন পিশাচের স্বপ্ন দেখছেন? সে তোমার যা ইচ্ছা তাই বলো, আমি কোনোদিনই প্রতিবাদ করব না। গদাধর কেন বেঁচেছে জানো? কাল দিন রাত তার শিওরে বসে আমি পাহারা দিয়েছি বলে কাউকে ত্রিসীমানায় আসতে দিইনি। কাল রাতে আবার যদি কেউ তার রক্ত শোষণ করত
তাহলে আজ আর তাকে জীবিত দেখতে পেতে না। রক্ত শোষণ? অমূল্যবাবু, কি বলছেন আপনি? কি তার রক্ত শোষণ করত? অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তোমার ও কথার কোনো জবাব আমি আগে দেব না। কাল রাতে আমি নিজের চোখে কি দেখেছি তোমার কাছে আগে সে কথাই বলতে চাই। তুমি জানো আমার বাড়ি দোতলা। গদাধরকে আমি দোতলার ঘরেই শুইয়ে রেখেছিলাম। পাহারা দেওয়ার জন্য তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি। কালকে রাতে ঝড় বৃষ্টির কথা টের পেয়েছ বোধহয়। মাঝরাতে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে। সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানলার ঠিক বাইরেই একটা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে রয়েছে। দোতলার ঘর, মাটি থেকে সেই জানলাটা অন্তত 20 ফুট উঁচু। সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব যে সম্ভবপর নয় এ কথা তুমি বুঝতেই পারছো। আমি অবাক হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলুম। ঘরের আলো তার মুখের উপরে গিয়ে পড়েছিল। তাকে দেখেই আমি চিনতে পারলুম। কে সে কিছু আন্দাজ করতে পারো? আমি হতভম্বের মতো ঘাড় নেড়ে জানালুম, না। সে মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরীর। কুমুদিনী খুব হাসি মুখে তাকিয়েছিলেন আমার দিকে। আমি তাকে দেখেই উঠে দাঁড়ালুম। তারপর সার্সি খুলে খড়ি পাল্লার পাল্লা দুটো বন্ধ করে দিলাম সজোরে। আমাকে বাধা দেওয়ার জন্য মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এলো, কিন্তু বাধা দিতে পারলে না। আমার মনে হলো জানলা বন্ধ করবার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চেপে গেল। তারপরেও জানলার উপরে আরো কয়েকবার করা হাতে শব্দ শুনতে পেলাম, কিন্তু সেদিকে আমি আর কোনো ভ্রুক্ষেপ করলাম না। এখন বলো, আমার কথা কি পাগলের গল্প বলে মনে হচ্ছে? অমূল্যবাবু, অমূল্যবাবু, আপনি কি বলছেন? মিসেস কুমুদিনী চৌধুরী? অমূল্যবাবু আমাকে বাধা দিয়ে বললেন, তবে শোনো, টেলিগ্রামে আমি আর এক খবর আনিয়েছি। পেশোয়ারে মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে, আর মিসেস কুমুদিনী চৌধুরীও তার মৃত্যুর 15 দিন আগেই দেহত্যাগ করেছেন। আমার সারা শরীর কেমন ধারা করতে লাগলো। টেবিলের একটা কোণা ধরে তাড়াতাড়ি চেয়ারের উপরে বসে পড়ল। অনেকক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে অমূল্যবাবুর কাছে আমি কাল রাত্রে যা দেখেছি সেই ঘটনাটা খুলে বললুম। অমূল্যবাবু কি বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন। ফিরে দেখলুম বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠলেন মিসেস কুমুদিনী চৌধুরী। তাকে দেখেই সর্বপ্রথম আমার চোখ পড়ল তার ডান হাতের দিকে। তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। কুমুদিনীও আস্তে আস্তে অমূল্যবাবুকে আমার ঘরে দেখতেই থমকে দাঁড়িয়ে পড়লেন। তার চোখে মুখে কেমন একটা অমানসিক বিশ্রী ভাব জেগে উঠল, যা কোনোদিন কোনো মানুষের মুখে আমি লক্ষ্য করিনি। তারপরই দিক বিদিক জ্ঞান হারিয়ে তীরের মতো তিনি বারান্দার উপর থেকে নেমে গেলেন এবং সেই রকম বেগেই সামনের দিকে ছুটে চলে গেলেন। আমি দ্রুত পদে এগিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলাম, মিসেস চৌধুরী, সাবধান, ট্রেন, ট্রেন! কিন্তু আমার মুখের কথা মুখেই রইল। আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে গেছে, কুমুদিনী তার উপরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই একখানা ইঞ্জিন হুড়মুড় করে একেবারে তার দেহের উপরে এসে পড়ল। ভয় আমি দু চোখ বুঝে ফেললাম। সঙ্গে সঙ্গে শুনলুম তীক্ষ্ণ এক মর্মভেদী আর্তনাদ। তারপরই সব স্তব্ধ। খানিকক্ষণ আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলুম। আমার চারিদিকে পৃথিবী যেন ঘুরতে লাগলো এবং সেই অবস্থাতেই শুনলুম অমূল্যবাবু বলছেন, স্থির হও ভাই, স্থির হও। ট্রেনে যে চাপা পড়ল ও কোনো মানুষের দেহ নয়, ও হচ্ছে কোনো পিশাচের আশ্রিত দেহ। ঝাঁঝার গোরস্থানে গিয়ে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেওয়া হলো। তারপর মাসখানেক কেটে গেল। এই ভীষণ ঘটনার ছাপ আমারও মনের উপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতে লাগলো। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্বন্ধে এখনো আমাদের মনের ধাঁধা ঘুঁচল না। ঝাঁঝায় রক্তাল্পতা রোগের বাড়াবাড়ি এখনো কমল না কেন, তাই নিয়ে প্রায়ই আমাদের মধ্যে আলোচনা হয়। অমূল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছেন।
তিনিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন, তাই তো দেখছি, অ্যানিমিয়া রোগটা এখানে সংক্রামক হয়ে দাঁড়াও নাকি? এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না। কিছুদিন পরে একদিন নদীর ধার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল। সে রাতটা ছিল চমৎকার। পরিপূর্ণ পূর্ণিমা নদীর জলকে যেন মেজে ঘষে রূপোর মতো চকচকে করে তুলেছে এবং চারিদিক ধপধপ করছে প্রায় দিনের আলোর মতো। সেই পূর্ণিমার শোভা দেখবার জন্যই এতক্ষণ আমি নদীর ধারে অপেক্ষা করছিলাম। বিভোর হয়ে চারিদিকে তাকাতে তাকাতে বাসার পথে ফিরে আসছি। গভীর স্তব্ধতার ভিতরে ঝিল্লি রব ছাড়া আর কোনো কিছুরই সাড়া পাওয়া যাচ্ছে না। পথও একান্ত নির্জন। প্রাণে হঠাৎ গান গাইবার স্বাদ হলো। এমন রাতের সৃষ্টি তো গান গাইবার জন্যই, কিন্তু গান গাইবার উপক্রম করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলাম তাতে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। পথের একটা মোড় ফিরে প্রায় আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস কুমুদিনী চৌধুরী। আমার দেখবার কোনো ভ্রম হয়নি। এমন উজ্জ্বল পূর্ণিমায় ভ্রম হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। ভাগ্যে কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিলেন, তাই আমাকে তিনি দেখতে পেলেন না। আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেলাম। কুমুদিনী সেই পথ ধরে একদিকে এগোতে থাকলেন। আমি স্তম্ভিত হয়ে লক্ষ্য করলাম তার দেহ যেন মাটির উপর দিয়ে পা ফেলে হেঁটে যাচ্ছে না, শূন্য দিয়ে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতন। পথের বাঁকে সেই অদ্ভুত ও ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং আমিও ছুটতে লাগলাম রুদ্ধশ্বাসে, আতঙ্কে ও বিস্ময়ে বিহ্বল হয়ে। ছুটতে ছুটতে একেবারে অমূল্যবাবুর বাড়িতে। অমূল্যবাবু বৈঠকখানায় একলা বসে বই পড়ছিলেন। হঠাৎ আমাকে সেইভাবে সেখানে গিয়ে পড়তে দেখে নির্বাক বিস্ময়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন। আমি প্রায় রুদ্ধস্বরে বলে উঠলাম, মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী, অমূল্যবাবু, এইমাত্র মিসেস চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো। অমূল্যবাবু সিধে হয়ে দাঁড়িয়ে উঠে বললেন, তার মানে? আমি নদীর পথ দিয়ে ফিরে আসছিলাম। মিসেস কুমুদিনী চৌধুরী আমার প্রায় 5 দিনের মাত্র চলে গেলেন। তুমি ঠিক দেখেছো ভাই? আপনাকে যেমন দেখছি তাকেও ঠিক তেমনই দেখেছি। ওঠো ওঠো, আর দেরি নয়, এখনই আমার সঙ্গে চলো। এখন কোনো কথা জিজ্ঞাসা করো না। অমূল্যবাবু হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বাগানের কোণ থেকে একটা শাবল ও একখানা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন, এসো। আমি যন্ত্রচালিতের মতো তার সঙ্গে চললুম। আবার সেই নদীর পথ, চারিদিক তেমনই নীরব ও নির্জন। আকাশে তেমনই স্বপ্নময় চাঁদের হাসি। নিবিড় বন জঙ্গল ও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে যেন ছবিতে আঁকা। কিন্তু সেসব দৃশ্য দেখবার মতো মনের অবস্থা তখন আমার ছিল না। আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব তখন কর্পূরের মতো উবে গিয়েছিল। ঘাসের উপরে বড় বড় গাছের ছায়া নড়ছে আর আমি চমকে চমকে উঠছি। নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা পেঁচা চেঁচিয়ে উঠল। শিউরে উঠে আমি ভাবলাম, ঝোপে ঝাড়ে আড়ালে আবছায়ায় যেসব অশরীরী দুষ্ট আত্মা রক্ত তৃষ্ণায় উন্মুখ হয়ে আছে, ওই নিশাচর পাখিটা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিল, তোমরা প্রস্তুত হও, পৃথিবীর শরীরী প্রাণী আসছে। ওই তো ঝাঝার গোরস্থান, কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে, তাদের উপরে ইটের বা পাথরের গাঁথনি। পাশ থেকে নদীর জলের টান ভেসে আসছে অশ্রান্ত তালে। আমার মনে হলো এতক্ষণ ওইসব কবরের পাথরের উপর যেসব ছায়াদেহ বসে বসে রাত্রিযাপন করছিল, আচম্বিতে জীবিত মানুষের আবির্ভাবে অন্তরালে গিয়ে নদীর সঙ্গে স্বর মিলিয়ে তারা ভয়াবহ কানাকানি করছে। একটা ঝোপের ভিতরে আমাকে টেনে নিয়ে গিয়ে অমূল্যবাবু বললেন, এইখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকি, এসো, সাবধান, কোনো কথা কইও না। সারা রাত সেইখানে আড়ষ্ট হয়ে দুজনে বসে রইলুম। সেদিনকার সে রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হলো না। ইহলোকে থেকেও আমরা যেন পরলোকের বাসিন্দা হয়েছি। চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে।
পূর্ব দিকে ধীরে ধীরে যেন মৃত রাত্রির বুকের রক্ত ঝরে পড়তে লাগলো। ভোর হচ্ছে। হঠাৎ অমলবাবু আমার গা টিপলেন। চমকে ফিরে দেখি নিবিড় বনের ভিতর থেকে মেঘের মতো গতিতে এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে। মিসেস কুমুদিনী চৌধুরী। অমূল্যবাবু আমার কানে কানে বললেন, আজকের রাতের মতো পিশাচের রক্ত পিপাসা শান্ত হলো। মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভিতরে গিয়ে ঢুকলো। একটা কবরের উপরে গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো। তারপর আচমকা শূন্যে 2 হাত তুলে এমন প্রচণ্ড তীক্ষ্ণ স্বরে অট্টহাস্য করে উঠল যে আমার সমস্ত দিকটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সেটি পৈশাচিক শীতল হাসি। তারপর দেখলুম তার দেহটা ধীরে ধীরে মাটির ভিতরে নেমে যাচ্ছে। খানিক পরেই সে একেবারেই অদৃশ্য হয়ে গেল। পূর্ব আকাশে সূর্যের প্রথম ছটা জেগে উঠল। অমূল্যবাবু এক লাফে দাঁড়িয়ে উঠে বললেন, আর অপেক্ষা নয়, শিগগির এসো আমার সঙ্গে। আমরা মিসেস চৌধুরীর কবরের উপরে গিয়ে দাঁড়ালাম। অমূল্যবাবু বললেন, আমি শাবল দিয়ে মাটি খুঁড়ি আর তুমি কোদাল দিয়ে মাটি তোলো, তাড়াতাড়ি। তার এই অদ্ভুত আচরণের কারণ কি জিজ্ঞাসা করলেন না, কারণ আমি তখন আচ্ছন্নের মতো ছিলাম। তিনি যা বলেন আমি তাই করি। অল্পক্ষণ পরেই কফিনটা দেখা গেল। দেখো, এইবারে আমি কফিনের ডালাটা খুলবো, তারপর আমি যা করব তুমি তাতে আমাকে বাধা দিও না। খালি এইটুকু মনে রেখো, কফিনের ভেতরে যে দেহটা আছে তা কোনো মানুষের দেহ নয়। অমলবাবু 2 হাতে টেনে কফিনের ডালাটা খুলে ফেললেন। আমি স্তম্ভিত চোখে দেখলাম কফিনের ভেতরে শুয়ে আছেন মিসেস চৌধুরীর পরিপূর্ণ দেহ। সে দেহ দেখলে মনে হয় না তা কোনোদিন ট্রেনে কাটা পড়েছিল। সেটা 1 মাস আগে কবর দেওয়া কোনো গলিত মৃতদেহও নয়। তার তাজা মুখ অত্যন্ত প্রফুল্ল। তার ওষ্ঠধরের চারপাশে তরল রক্তধারা লেগে রয়েছে এবং তার জীবন্ত চোখ দুটো সহাস্য দৃষ্টিতে আমার মুখের পানে তাকিয়ে আছে। অমূল্যবাবু 2 হাতে শাবলটা হঠাৎ মাথার উপর তুলে ধরলেন। তারপর সজোরে ও সবেগে শাবলটা মৃতদেহের বুকের উপরে বসিয়ে দিলেন। ইঞ্জিনের বাঁশির আওয়াজের মতো একটা তীব্র দীর্ঘ আর্তনাদে আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল। তারপর সব চুপচাপ। এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা মিসেস কুমুদিনী চৌধুরী। গল্প যখন তখনে আমরা বিশিষ্ট সাহিত্যিকদের সৃষ্ট বেশ কিছু মন ছুঁয়ে যাওয়া লেখা আপনাদের উপহার দেবার চেষ্টা করি। আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানালে আমরা খুবই উৎসাহিত হব। আর গল্প শুনে চলে গেলেই কিন্তু হবে না, একটু লাইক শেয়ার করে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ। আর গল্পের নোটিফিকেশান পেতে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন।